ওকে, সো সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে মেন্টর হিসেবে থাকবো। আমার পরিচয়টা ওই স্লাইডে একটা পর্যায়ে আছে, এই জন্য নামটা বললাম না, সালাম দিয়েই শুরু করলাম। সো ক্লাসে চলে যাচ্ছি। তো রেকর্ড হচ্ছে। সো রেকর্ড শুরু করার আগেও আরও একটা মানে ওই প্রথমে যে ওয়ার্নিংটা বা হচ্ছে এটাকে প্রিকশন বলেন সেটা দিয়ে নিলাম। সেটা হচ্ছে হুট করে কেউ কথা বললে ওইটা হঠাৎ করে একটা মানুষের শুনতে শুনতে মস্তিষ্কে একটা ধাক্কা মারবে। সো আমার মনে হয় ওইটা লিখে দিলে মেসেজটা, আমি দুইটা ডিভাইসে আছি, সো মেসেজটা পড়ে নিব। হ্যাঁ, সো রিকোয়েস্ট থাকবে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা মানে আমাদের কোর্সের নেম আমরা জানি, মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং অনলাইন কোর্স। কেন এই কোর্সটা আসলে এইভাবে আমি ডিজাইন করছি দেখেন, এটা এখন না, এটা অনেক আগে থেকে, আপনার 6 নাম্বার ব্যাচে আছেন, অনেক আগে থেকেই আমার এই কোর্সটা ডিজাইন। বাট মডিউলগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, কখনো মানে মডিউলে এখনের ট্রেন্ডে যা আছে সেটা থাকে, কখনো আগামী 2 বছর পরে যেটা আসবে সেটা ট্রেন্ডে থাকে। এরকম মডিউলগুলো আমি সাজানোর চেষ্টা করি সবসময়। তো অনলাইনে আমরা যে কোর্সে আছি সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং। আশা করি সবার জার্নিটা খুব 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 ভালো হবে এবং আমাদের এই কোর্সটা শেষ করার পরে অ্যাটলিস্ট নিজেকে ক্যাপাবেল মনে করবেন ইন্ডাস্ট্রিতে থ্রু করার জন্য। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। আমার কাছে বেসিক, অ্যাডভান্স, মিড লেভেল বলতে আসলে কোনো শব্দ নেই। এটা হচ্ছে শেখানোর কৌশল, শেখার কৌশল। কারণ অ্যাডভান্স কি টপিকসের উপরে ভিত্তি করে অ্যাডভান্স হয় এটা আমি জানি না। স্টুডেন্টদেরকে প্রায়ই জিজ্ঞেস করি যে আসলে আপনার কাছে অ্যাডভান্স কি। উনি বলে স্যার অ্যাডভান্স কোনো বিষয় হবে, অ্যাডভান্স কি উনি বলতে পারে না। হ্যাঁ, সো আমার কাছে অ্যাডভান্স না, আমার কাছে যা আছে আমি শেখাবো। আপনার কাছে যদি মনে হয় যে ভাইয়া ওই জিনিসটা আমি পারি না, তাহলে আমি বলবো ওইটাই আপনার কাছে অ্যাডভান্স। তো ওই জিনিসটা পারাটাই আমরা এই ক্লাসে সলভও করব। হ্যাঁ, সো এইটাই আমার কাছে মনে হয় অ্যাডভান্স। সো আমরা আশা করি যে ভালো একটা জিনিস এখান থেকে পাবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা অল্পশিখি.com এর প্ল্যাটফর্মে আছি। আমি পার্সোনালি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করি। সো যেই প্ল্যাটফর্মে যখন থাকি সেই প্ল্যাটফর্মটা আমার কাছে প্রায়োরিটিতে থাকবে। সো ওয়েলকাম টু অল্পশিখি.com। আপনাদের সবাইকে অল্পশিখি.com এর অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম আরও একবার। সো ছোট্ট করে একদম ছোট আকারে অল্পশিখি.com এর একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। অল্পশিখি.com মূলত অনলাইন বেস, এখন মূলত অনলাইন বেস ট্রেনিং সেন্টার, যেখানে আপনার স্কিল ডেভেলপমেন্টটা মেইন ফোকাসে রাখা হয়। আর এর পাশে ফ্রিল্যান্সিং এর গাইডলাইন, কেরিয়ার গাইডলাইনও দেওয়া হয়। সো অফিসিয়ালি আমরা রেজিস্টার্ড সরকারে, অফিসিয়ালি 2021 সাল থেকে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো শুরু করি। তার আগে যদি বলেন আনঅফিসিয়াল, আনঅফিসিয়াল আসলে 2017 সাল থেকে আমার আনঅফিসিয়াল অনলাইনে চলে। বাট 21 সাল থেকে অফিসিয়াল, একদম রেজিস্টার্ড অফিসিয়াল। তো আমাদের অফলাইনের অফিস ছিল, তো ওইটা আনফরচুনেটলি এখন আসলে রান করা হচ্ছে না। সো আমরা অনলাইনে আছি। ঠিক আছে, তো আমাদের একটা ছোট্ট গোল, সেই ছোট্ট গোলটা হচ্ছে আমাদের যে রেপুটেশন, এই রেপুটেশনটা আসলে ফোকাসে রাখা। এটা সবসময় আমরা মেনটেন করি। মানে অল্পশিখি.com আদার্স অনেক প্রতিষ্ঠানের মতো ওই একদম হরহামেশা কোর্স চালায় ব্যাপারটা এরকমও না। এরকম হয়ে থাকে না, আমাদের অফলাইনও এরকম হয়েছে, অনলাইনও এরকম হয়েছে। আর কোয়ালিটি ফুল, এইটা আমাদের কাছে টাকায় ফ্যাক্ট হয় না। এইখানে আসলে আমরা কিভাবে সার্ভিস দিই, আমরা হচ্ছে ওই একদল একটা সেট নিয়ে, একদল তরুণ সেট নিয়ে আপনাদেরকে ওইভাবেই সাপোর্ট দিয়ে থাকি। ঠিক আছে, সো এটা আমাদের আসলে ছোট্ট একটা পরিচয়। সো এই ভদ্রলোক আমি। সো আমি জাহাঙ্গীর আলম, আমার ডাক নামটা আসলে জেসন। সো এই জেসন নামই আমাকে সবাই চিনে থাকে, পরিচিত। মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মে আমাকে জেসন নামই পাবেন। সো আমি ন্যাশনাল স্কিল সার্টিফাইড একজন ডিজাইনার, মূলত গ্রাফিক ডিজাইনার। সো আমার NTBQF এর লেভেল 2 এবং BNQF এর লেভেল 3 প্রধানমন্ত্রীর কার্যালয়, এই দুইটা আমার সার্টিফাইড, এবং প্যাডাগজি লেভেলের 4 করা। সো এইটা আমার হচ্ছে স্কিলের। আর এর পিছনে অনেক ইতিহাস আছে, সেটা আমি না যাই। সো আমার শুরুটা হচ্ছে 2017 সাল থেকে ট্রেনিং প্রফেশন। সেখান থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 4,500 বেশি স্টুডেন্ট আমি ট্রেন করাইছি। সো অনেক ডিউরেশনের স্টুডেন্ট ছিল, ঢাকার বাইরে, বাংলাদেশে অনেক জায়গায় ট্রেনিং করাইছি। সো এর বাইরেও আমি
দেশি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করছি, অ্যারাউন্ড 150 প্লাসের উপরে। আর বাংলাদেশের কিছু স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে সময় টিভিতে কাজ করা হয়েছে, সময় টিভিতে এমপ্লয়ি হিসেবে আর কি। তারপর এসপিটিআই, বিটিইবি, বেসিস, এসিআইপি, বিআইটিএম, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বার যেটা। সো এরকম অসংখ্য রেপুটেড কোম্পানির সাথে আমার কাজ করা হয়েছে, মেন্টর, তারপর ডিজাইনার। সো আমি এখনও চেষ্টা করতেছি প্রতিটা ফ্রি সময়ে আমি স্কিল ডেভেলপ করা, যাতে আমি যুগের সাথে থাকতে পারি এবং আমার এই স্কিল ডেভেলপমেন্ট থেকে আমি স্টুডেন্টদেরকে বেটার কিছু দিতে পারি। সো এই আমার যে নলেজ এক্সপ্যান্ডিং এর ব্যাপারটা, এটা আমার সবসময় থাকে। সো এটা আমার সংক্ষিপ্ত পরিচয়। সো এবার কোর্সের ছোট একটা ব্রিফ দিই, আমরা কোর্সটাকে আসলে কিভাবে কন্ডাক্ট করব। আমরা অনেকেই আমার কথার প্রেক্ষিতে, আমার পরিচয় বা ইউটিউব, ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে সরাসরি আমাকে ট্রাস্ট করে আসছেন। সো আমি জানি, তারপরও আপনাদের কোর্সটা একটু বিস্তারিত বলে দিচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। প্রতিদিন আমাদের ক্লাসটা ঠিক রবিবার এবং বৃহস্পতিবার হবে। তো 1.5 ঘন্টা করেই ক্লাস হবে, এটা ফিক্সড। আর বেশি তো অবশ্যই থাকে, এটা আমার পূর্বে যারা ক্লাস করছেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে আমরা 10টা থেকে 11:30 হবে এখানে, 10টা থেকে 11:30 1.5 ঘন্টা ক্লাস করব। তো ক্লাসের লিঙ্কটা আপনাদের সাপোর্ট গ্রুপে থাকবে, ঠিক আছে? প্রতিদিনই এই টাইমই হবে, এইটাই ফিক্সড টাইম। আজকে যেহেতু সানডে না, তারপরও আজকে ক্লাসটা শুরু করছে। বেসিক আজকে প্র্যাকটিসের কোনো বিষয় থাকবে না, তো দ্যাটস ওয়াই। তো কালকের ক্লাসটা মূলত আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আজকে আমরা সফটওয়্যারে যাব, বাট প্র্যাকটিস থাকবে না বাসায়। বাট আজকের ক্লাসটা শনিবার রবিবার হচ্ছে না, কিন্তু আগামী ক্লাসগুলো রবিবার আর বুধবার একদম মেনটেন হবে, 10টা থেকে 11:30। ওকে, তো মডিউলটা কি, ক্লাসের মডিউল বা সেশন প্ল্যান, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আপনাদের সেশন প্ল্যানটা ট্রাস্ট মি, আমি যেহেতু ন্যাশনাল ট্রেডগুলো ফলো করি, ন্যাশনাল স্কিলগুলো ফলো করি। ন্যাশনাল স্কিল তো শুধু কোনো ইনস্টিটিউট না, ন্যাশনাল স্কিল হচ্ছে ইন্টারন্যাশনালি কম্পিটেন্ট করে বা কি বলে এটাকে, এই কম্পিটেট করে, এরকম টাইপের কিছু একটা বিষয় আমি মাথায় রেখে মডিউলগুলো সাজিয়ে থাকি। হ্যাঁ, তো এই মডিউলটা আপনাদের সাপোর্ট গ্রুপে আপনার পেয়ে যাবেন, যাবতীয় যত ডকুমেন্ট সব আছে। সাপোর্ট গ্রুপটা কি, সাপোর্ট গ্রুপটা হচ্ছে অনলি মেসেঞ্জার যে গ্রুপটা, সেটা হচ্ছে সাপোর্ট গ্রুপ। এর বাইরে আপনাদের যদি মনে হয় যে অনেক কথা আমরা স্যারের সামনে বলতে পারবো না, যেমন ক্লাস কেমন হচ্ছে, আমার কথা অনেক ফাস্ট হইতে পারে, কিছু কিছু সময় আমি 2-4 জনের সাথে খারাপ কথা বলতে পারি, মানে ঝাড়ি দিতে পারি। সো এইরকম অনেক শেয়ার আমার সাথে করতে পারবেন না, নিজের অনেক সময় গসিপ করার প্রয়োজন মনে করবেন, সেক্ষেত্রে আপনারা অনেক গ্রুপ খুলে নিতে পারেন। বাট অফিসিয়াল গ্রুপ হচ্ছে ফেসবুক মেসেঞ্জার অনলি, যেখানে আমিও কানেক্টেড আছি, ওখানে সব পাবেন। এবং 24/7 যখন মেসেজ দিবেন, আমি যদি ঘুমায় না পড়ি রাত্রে ইনশাল্লাহ আমার রিপ্লাই পাবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলি। সো এখানে সব কিছুর অ্যান্সার এবং সমস্যার সমাধান পাবেন, এবং অলওয়েজ লাইফ টাইম। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আমি আসলে খুব 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 বেশি ফলো করি। ট্রাস্ট মি, অন্ততপক্ষে আগামী 5 বছরের কথা বলি, পরের পরের কথা বাদ, আগামী 5 বছর আইসিটি হচ্ছে কাঁপাবে বাংলাদেশ, বিশ্ব সব জায়গায়। সেইখানে কোয়ালিটিফুল দক্ষ লোকজনের বিকল্প নাই, সার্টিফিকেট কোনো কাজে আসবে না। ট্রাস্ট মি, আপনি একজন ডিজাইনার, এটা আপনি ওয়ার্ল্ডকে বলতে পারবেন না, বাট আমি একজন ডিজাইনার, এটা আমি ওয়ার্ল্ডকে বলতে পারবো। কিভাবে? ন্যাশনাল পোর্টালে আমার ডেটা আছে, আমি একজন সার্টিফাইড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সার্টিফাইড, NTBQF মানে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো, এইগুলো অর্জন করতে হইলে কিন্তু আপনাকে দক্ষ হইতে হবে। সো দক্ষর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আর এই প্র্যাকটিসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের রুলস রেগুলেশন, সার্টিফিকেট, আর অনেক আদার সুযোগ সুবিধা, সেগুলো আমরা দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি ট্রেনিং প্রোভাইড করা। সো কোথায় সাবমিট করবেন? প্রতিটা ক্লাসে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হবে, এবং হোমওয়ার্কটা এমন না মাথায় বোঝা দিয়ে আমরা বলবো হাঁটেন হাঁটেন হাঁটেন, ব্যাপারটা এরকম না। যতটুকু আপনি পারবেন ততটুকুই দেওয়া হবে, যতটুকু ক্লাসে দেখাবো ততটুকুই। এরপর হচ্ছে সাবমিট করবেন, আমাদের একটা অফিসিয়াল গ্রুপ থাকবে, সেখানে আমি আশা করি সবাইকেই কমেন্ট করি এবং কমেন্ট করব। সেখানে আপনার ভুল ত্রুটি অবশ্যই মানে মার্জিত ভাষায় আমি দেওয়ার চেষ্টা করব। এমন না যে আপনি এই মেয়ে আপনি রং নেন নাই, কালার নেন নাই, দূর মেয়ে আপনার কিছু হবে না, বিষয়টা এরকম হবে না ইনশাল্লাহ।
আচ্ছা, সো আজকের এখন হইলো আপাতত ইনস্ট্রাকশন পার্টটা গেল। দেখেন আমাদের আজকের টুডে ক্লাসের টপিক যেগুলো আছে সেই টপিকগুলো এখন চলে আসছে। প্রতিটা ক্লাসে এরকম ক্লাস মডিউল থাকবে, এই মডিউলটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, ক্লাসের যে মডিউলটা থাকবে সেটা। সো আজকের ক্লাসের টপিকসের যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কোর্স অ্যান্ড অল। সো এতক্ষণ আমরা যে বক বক করলাম, মানে আমি পার্সোনালি, সেইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কোর্স এবং অল। বাস এতটুকু গেল আমাদের পরিচিত পর্ব। এখন আমরা মেইন কোর্সের ভিতরে চলে যাব। স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স সম্পর্কে জানবো, আফটার ইফেক্ট সম্পর্কে জানবো, ফাউন্ডেশন আছে, প্রিন্সিপাল আছে, সফটওয়্যার ইনস্টল, আরো ব্লা আরো সফটওয়্যার মধ্যে আমরা চলে যাব। তাহলে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর। এখন বলতে পারেন যে ভাইয়া এইটা কেন রাখছেন? দেখেন আপনারা আপনাদের কোর্সে কি কি শিখবেন এরকম একটা বিষয় আমি মেনশন করছিলাম উপরে, কোর্সে কি কি, সেখানে কন্টেন্ট ক্রিয়েটরের একটা বিষয় আছে। সো এই কন্টেন্ট ক্রিয়েটর কি বিষয়, কেন এইটা হবে, কি এইটা আসলে যদি আপনারা জানেন, একটা কোর্সের গোল যদি সেট আপ করতে পারেন, তাহলে আপনি ওই ভিশনের জন্য বা ওই গোলের জন্য ঠিকঠাক কাজ করতে পারবেন। সো আশা করি এতটুকু টপিকসের পরে আপনাদের একটা ছোট চিন্তার পরিবর্তন আসবে। সো দেখেন, স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ডের কন্টেন্ট ক্রিয়েটরের অবস্থা কি। সো কন্টেন্ট ক্রিয়েটর কি আমরা এখন জানি, মানি আমাদের বিশ্বে হোয়াট কেক বা হোয়াট টপিক যদি বলেন, দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা এখন হোয়াট কেক বা হোয়াট টপিক। কেন? কারণ আমরা না এখন ওই গতানুগতিক যেই সংবাদ মাধ্যমগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড না করে, না আমরা সোশ্যাল মিডিয়ার ছোট ছোট কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নিউজ বা বা ওদের যেই ইনফরমেশন তাদের উপরে ডিপেন্ড করে আমরা খুব হাইপ তুলি। ঠিক আছে? সো এইটা কারা করতেছে? এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা করতেছে। এখন ক্যাটাগরি অনেক আছে, এডুকেশন ব্লগ, মানে এডুকেশন ফুড, তারপর হচ্ছে টেক, তারপর হচ্ছে কি বলে বাইক। সো এরকম আরো অনেক ব্লা ব্লা অনেক আছে। সো তারা সবাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা জানি বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পজিটিভ অর্থে কাজ করে। তাদের চেয়ে আবার দেখা গেছে যারা নেগেটিভ, যাদেরকে আমরা অন কাইন্ড অফ, এটা আমি ডাবল কোট করতেছি, অন কাইন্ড অফ সাপ্রি বলি। সো লোকে যেটা বলে, তো তারা আবার বেশি পরিচিত, বেশি টাকা ইনকাম করে, আমরা শুনে থাকি। তো এরকম আছে, এক একজন এক একভাবে প্রেজেন্ট করে বা ইনফ্লুয়েন্স করে। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটরের স্ট্যাটাসটা বুঝতে পারতেছি। হ্যাঁ, সো কন্টেন্ট ক্রিয়েট করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। সময় টিভিতে কাজ করার যেই এক্সপিরিয়েন্স আমার, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের ছোট্ট একটা জার্নি শেয়ার করব, যে আসলে অনেক সময় ছোট্ট একটা কন্টেন্ট মানে ভ্যালিড এবং রিলায়েবল ইমোশনাল কন্টেন্ট, আপনার একটা কন্টেন্ট আপনাকে ভাইরাল করে দিতে পারে। হুম, শুধু সময় এবং হচ্ছে প্যাশন, এই দুইটা মিলিত একটা রূপ দিলেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন। তো আমি এখানে কারোর নাম স্পেসিফিক করে নিচ্ছি না, বাংলাদেশে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনাদেরকে যদি আস্ক করি তাহলে আপনারা 2-4 জনের নাম না, 40টা 20টা নাম বলতে পারবেন আশা করি। সো আমি নাম নিচ্ছি না, আপনারা জানেন। সো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আসলে কন্টেন্ট ক্রিয়েটরের ভূমিকাটা কি বা কিভাবে তারা আছে দেখেন। মানে পুরো পৃথিবীতে 200 মিলিয়নের উপরে কন্টেন্ট ক্রিয়েটর আছে। এইটা কিন্তু আমি যা তথ্য দিই এগুলো আসলে সবই তথ্য একটা ভ্যালিড মাধ্যম থেকে নিয়ে, আমি কোনো নেই, আমি সবসময় মেনশন করার চেষ্টা করি। সো 200 মিলিয়নের উপরে কন্টেন্ট ক্রিয়েটর আছে এই মুহূর্তে। তারা বিভিন্ন নিশের উপরে ডিপেন্ড করে বা কনটেক্সট নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট। সো তাদের রেভিনিউটা মূলত হচ্ছে 6 মাসের মধ্যে চলে আসে, কারো কারো হাফ মান্থের মধ্যেও চলে আসে। আমরা মাঝে মাঝে দেখি না, একজন ব্যক্তি একটা ভিডিও দিয়ে একদম পুরো ভাইরাল হয়ে কাঁপায় টোপায়, একদম 10 দিনের মধ্যে তারে যমুনা টিভিতে, সময় টিভিতে, অমুক টিভিতে দেখায় পুরা সে সেলিব্রিটি। তো হয় এরকম। তো 6 থেকে 15 দিন বা 15 থেকে 6 মাসের মধ্যে তারা আসলে রেভিনিউটা জেনারেট করে থাকে। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে 10% ইনফ্লুয়েন্সার আছে যাদের ইনকামটা হচ্ছে এই যে $100K উপরে। হ্যাঁ, আর তারও বেশি আসলে তারা পেয়ে থাকে, ট্রাস্ট মি। সো তারা তারও বেশি পেয়ে থাকে। The global influencer market is valued at
21 বিলিয়নের উপরে চলে গেছে। চিন্তা করতে পারতেছেন? ছোট্ট একটা মার্কেট, এই কারো মোবাইল আছে, কারো অ্যাকশন ক্যামেরা আছে, কারো হচ্ছে ওই আগের দিনের মোবাইল এরকমও আছে, জাস্ট ক্যাপচার করা যায় মোমেন্ট, সেটা দিয়ে তৈরি করে ফেলতেছে। তো তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে সমস্যা কি? এটা এখনো হয়তো বা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় না। কোন একটা সময় ফ্রিল্যান্সিং বললে মানুষ আসতো না, সো আস্তে আস্তে পাইছে। এখন মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত নাই, যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আছে তারাও ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন্টারেস্ট। সো এটা একটা সময় হচ্ছে ওইরকম ভাবে আমাদের বাংলাদেশে একদম প্রাতিষ্ঠানিক গ্রুপ পেয়ে যাবে, স্কুল কলেজে পড়াবে, এরকম হইতে পারে। এখন আছে যদিও, আমিও পার্সোনালি ঢাকার বাইরে অনেকগুলো কোর্স নিয়েছি এই কন্টেন্ট ক্রিয়েটরের উপরে। তো 21 বিলিয়ন ইমাজিন করতে পারবেন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের স্ট্যাটাস বললাম। তো এরপর হচ্ছে বাংলাদেশের স্ট্যাটাস কথা। দেখেন বাংলাদেশের স্ট্যাটাস কিন্তু আগের মতো নাই, আগের চেয়ে অনেক 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 পরিবর্তন হয়েছে। তো 2010 সালের আগে কিন্তু বাংলাদেশের এরকম আসলে ইউটিউবের যে বিষয় ছিল, এই বিষয়গুলো কিন্তু, বা কন্টেন্ট ক্রিয়েটিং বা এই সেই, এগুলো কিন্তু আমাদের মাথায় ছিলই না। হ্যাঁ, তো আস্তে 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 2010 সালের পরে কিছু কিছু ভিডিও মানে আপলোড করা, তখন আসলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না। ব্যাপারটা হয়েছে সেলফি আমরা অনেক তুলছি, কিন্তু এইটাই যে সেলফি সেটা জানতাম না। বিষয়টা হচ্ছে এরকম যে এইটাই যে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েশন সেটা হয়তো বা জানতাম না, এই খালি আপলোড করতেছি। সো এটা আসলে তারা কিভাবে তৈরি করছে, কে ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েটর, কে বাংলাদেশে ইউটিউবকে পরিচয় করেছে, আমি সেদিকে যাচ্ছি না মোটেও। তখন থেকে আসলে শুরু হলো। অ্যান্ড রিসেন্টলি 2022 একদম লেটেস্ট, 2022 সালে যারা ভালো করছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এই কিছুদিন আগেও। সো নাও ব্লেন্ডার চয়েস, দ্য ডেইলি স্টার, ওটিটি মানে অনলাইন প্ল্যাটফর্ম, অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস, তারা রিকগনাইজেশন দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের। বিষয়টা বুঝতে পারছেন? আগের দিনে মানুষ সিনেমা করতো, মুভি করতো, তারপরও স্বীকৃতি পাইতো না। হ্যাঁ, ন্যাশনালি বা একটা প্ল্যাটফর্ম দিয়ে, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক বলেন বা জাতীয়ভাবে বলেন, পাইতো না। তারপর পাওয়া শুরু হইলো, পরেও অনেকে পাইতো না, অল্প কয়েকজন। বাট এখন দেখেন মহা একটা যজ্ঞ চলতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে, ইনফ্লুয়েন্সারদের দিয়ে। তারা হচ্ছে ন্যাশনালি রিকগনাইজ হচ্ছে, এবং তারা মন্ত্রীদেরকে ফিচার করতেছে, ওয়ার্ল্ডের সামনে দেশকেও ফিচার করতেছে, যেমন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হচ্ছে অনেক বড় একটা জায়গা অলরেডি করে ফেলছে। ওই যে সো কল্ড, আমি আবারও কোট করতেছি, সো কল্ড ছাত্রী যারা আছে, যাদেরকে আপনারা ট্রলে ফালান, তারা একটা পর্যায়ে একটা জোনে টার্গেট করে টাকা ইনকাম করতেছে। ইটস ওকে, তাদের কাছ থেকে লিসন থাকবে না ভাই, এন্টারটেনমেন্ট একটা আলাদা বিষয়। তো যারা আসলে লিসন দিচ্ছে, যারা আসলে এই কাজটা করতেছে, তাদের কিন্তু এখন রিকগনাইজের একটা জায়গা হয়ে গেছে। তো না ওই মানে থিং যে এটা আসলে এখন আমাকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে, এরকম একটা বিষয় চলে আসছে যে না, এটা আসলে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট, শুধুমাত্র ফাত্রামি করার বিষয় না, এটা দিয়ে আসলে চাইলে মেসেজ দিয়েও ইনকাম করা যায়, এরকম একটা বিষয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের 15 মিনিটের একটা কল আসছে, যেটা হচ্ছে 15 মিনিট পর আমাদের লিঙ্কটা ঠিক চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। আমি আবার সেই লিঙ্কটা সবার জন্য ওপেন করে দেবো, সব জায়গায় আবার লিঙ্কটা দিয়ে দেবো, আপনার ইনস্টল লিঙ্কে জয়েন করে ফেলবেন। ওকে, এটা ছিল আমাদের কিসে, বাংলাদেশের চিন্তা ভাবনায়। এছাড়া এবার আসেন, দেখেন শুধু যে ওয়ার্ল্ড বাংলাদেশ ব্যাপারটা এরকম মোটেও না, কন্টেন্ট ক্রিয়েটররা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও দাপায় বেড়াচ্ছে। আমরা এই লিঙ্কগুলো দেখবো আফটার ব্রেক। পুরো একদম দাপায় বেড়াচ্ছে। আমার মনে পড়ে 2017 সালে আমাকে আমার ম্যাডাম, মানে 2017 সালে আমি প্রথম দিকে, 17 সালে প্রথম দিকে আমি ডেটা এন্ট্রি একটা কোর্স করতেছিলাম, তখন আমার ম্যাডাম, সো ম্যাডাম দেখাচ্ছিল যে দেখেন আপনারা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখে হয়তো বা এটাকে অনেকভাবে চিন্তা করবেন, কিন্তু দেখেন ওই ছেলেটা কিভাবে ইনকাম করতেছে। পরে দেখাইলো ওনার বাড়ি হচ্ছে ঢাকার বাইরে কোন একটা জেলাতে, সে সুন্দরবনের আশেপাশে একটা জেলা, সাতক্ষীরা সম্ভবত, আই ডোন্ট নো মানে এক্স্যাক্টলি। সো ওইখানে একটা ছেলে ফাইবারে কাজ করতেছে, সে বার্থডে উইশ করতেছিল, লাইক হচ্ছে মানে আগের দিনে যে উপবাস উপজাতি যেই টাইপের আছে সেরকম টার্জান টাইপের সেজে বার্থডে উইশ করতেছে।
সেই সময় 2017 সালে, আজ থেকে কত বছর আগে চিন্তা করেন, আমরা এত কিছু তখন হয়তো বা আমাদের এত রিসোর্স ছিল না। করোনার পর যেভাবে অনলাইনটা বেশি ইন্টারেস্টিং হয়েছে, তো সেই সময় সে এরকম করতো। তখনও সে কিন্তু বুঝতো না যে কন্টেন্ট ক্রিয়েটর অমুক তমুক হ্যান ত্যান, ফাইবারে প্রচুর করতো। সেখানে আমি কিছু লিঙ্ক কিছু দিয়ে রাখছি, আমি এগুলো আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং করেও কন্টেন্ট ক্রিয়েটে কি অবস্থা করা যায়। এবং খুব বেশি জটিল কিছু না, ভিডিওগুলো দেখাবো, একটা ভিডিও দেখাবো, তারপর আপনি কোর্স শেষে বলবেন যে ভাই এই ভিডিও তো আমি তৈরি করতে পারলাম না এই কোর্সে। ওই ভিডিও না, ওই ভিডিওর 3 ডাবল আপনি তৈরি করতে পারবেন। দরকার শুধু সময় এবং প্যাশন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মূলত স্ট্যাটাস, যেটা সেই স্ট্যাটাসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের স্ট্যাটাস। আপনারা এই কোর্স দিয়ে কি করবেন? ওই যে আগে বলতাম ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং, ভাই এখন ফ্রিল্যান্সিং না, সরকারের এবারের ইশতেহারে যা আছে সেটা বাদ দিলাম। 20 লক্ষ মানুষকে কাজ দিবে প্রতি বছর, সেটা না বাদ দিয়ে অনেকে অনেক মতবাদ থাকবে, বাট এই মুহূর্তে ওয়ার্ল্ডের যতগুলো দাতা বা ঋণ দাতা আছে, যারা টাকা দিয়ে মানুষকে ডেভেলপমেন্ট করায়, মানে প্রতিটা দেশে টাকা দিয়ে করায় না সরকারি কোর্স, সেখানের উদ্দেশ্য ফ্রিল্যান্সিং না, সেখানের উদ্দেশ্য চাকরি দেওয়া, চাকরির জন্য উপযুক্ত করা। হ্যাঁ, সো এই বিষয়টা কিন্তু এখন মাথায় চলে আসছে, প্রতিটা কোম্পানিতে প্রয়োজন। তো আপনি শিখে কোম্পানিতে তো যেতে পারবেন, অ্যাজ ইউজুয়াল ফ্রিল্যান্সিং করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় নিজের একটা পরিচিতি তৈরি করতে হবে। এই কোর্সটা এই জন্যই আমি কন্টেন্ট ক্রিয়েটরের পার্টটাও রেখে দিছি। নর্মাল ভিডিও এডিটিং আর ওই এটা শিখে কোনো লাভ হতো না। সো কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিটার জন্য এখানে আপনার অনেক লেসন পাবেন, ঠিক আছে? সো এইটা আপাতত এই পর্যন্ত। আমি এখন কিছু কোশ্চেনের আপনার আলোচনা করব, আর বাকি সময়টার মধ্যে আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো রেকর্ডে রাখবো না, কারণ এখানে অনেক পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে। সো তারপর আমরা মূল পর্বে আবার ফিরবো ওই ব্রেকের পরে। তো আপাতত হচ্ছে আমি রেকর্ডটা অফ করে এই লিঙ্কগুলো আমরা দেখব। সো পরবর্তী স্টেপটা হচ্ছে আফটার মোশন গ্রাফিক্স কি, আফটার ইফেক্ট কি, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। সো চলেন আমরা তাহলে আমাদের আগে যে এইখানে ছিলাম আমরা সেখানে ফিরে যাই। আমরা এখানে ছিলাম, সো এখানে আসি, এখান থেকে আমরা আবার স্টার্ট করি। সো তাহলে ওই কথা ওই কাজ, why was it sentence saying nothing, ঠিক আছে? সো এই কথাটা আর আমরা আর কখনোই বলবো না, এটা মাথায় রাখবো সব সময়। অবশ্যই কোনো না কোনো কিছুর সেট করা গোল থাকে, সেই গোলে যেতে পারি না বলেই কিছু না বলি। সো এখন আসি মুদ্রা কথায়। মুদ্রা কথা হচ্ছে মোশন গ্রাফিক্স কি। আমাদের মেইন মুদ্রা হচ্ছে মোশন, সাথে হচ্ছে এডিট। সো মোশন গ্রাফিক্স কি? মোশন গ্রাফিক্স রেফার টু অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন। অ্যানিমেটেড graphic design, they are pieces of animation or digital footage which create the illusion of motion. In a short word, motion graphics is movement of the graphical element. তাহলে কি হলো বিষয়টা? বিষয়টা হচ্ছে মোশন গ্রাফিক্স কি। মোশন গ্রাফিক্স হচ্ছে অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন। আমরা নর্মাল যেই গ্রাফিক ডিজাইন করে থাকি, নর্মালি আমরা কি করি, গ্রাফিক ডিজাইনের কাজ করি, সেই গ্রাফিক ডিজাইনটা স্থির থাকে, মানে এটা আসলে চলে না বা এটা দৌড়ায় না, এটার কোনো গতি নেই। যখন আমরা গতির কথা বলি তখন যেই বিষয়টা হয় সেটা কি হয়, মোশন গ্রাফিক্স, ঠিক আছে? সো অনেকে আবার এটারে অ্যানিমেশনের সাথে একটু গোলমাল পাকায় ফেলেন। সো অ্যানিমেশন মোশন বিষয়টা কিন্তু আবার এক না। হ্যাঁ, মোশন একটা, অ্যানিমেশন কিন্তু আর একটা, ঠিক আছে? সো তাহলে সেই যে যেই জিনিসটা স্থির থাকতেছে সেটাকে আমরা গতিময় করতেছি, সেটা আসলে কি, মোশন। তো অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন ইটস কল মোশন। আবার এদিকে এক কথায় বলতে পারেন, এতখানি না বলে বোঝার জন্য, যে কোনো গ্রাফিক্যাল এলিমেন্টের যে মুভমেন্ট সেটাই আবার মোশন। সো অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন ইজ কল মোশন, অথবা মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট ইজ কল মোশন গ্রাফিক্স। সোজা কথা,
একটা স্থির বস্তুকে চালাইতে যে ইলিউশন তৈরি হয় সেটাও মোশন গ্রাফিক্স, যেভাবে আপনি বোঝেন গতিময় ডিজাইনটাই মোশন গ্রাফিক্স। সেটা হতে পারে 2D, 2.5D, 3D, 4D, 5D, 6D, 8D, যা যা আছে। ঠিক আছে, আশা করি মোশন গ্রাফিক্স কি বুঝে গেছেন। গতিময় গ্রাফিক ডিজাইন অথবা গ্রাফিক্যাল এলিমেন্ট যেগুলো আছে তার মুভমেন্ট। আপনারা এখানে মুভমেন্ট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে মুভমেন্ট হচ্ছে। সো এই পুরো বিষয়টাই মোশন গ্রাফিক্স। এই যে পিছনে যে ছোট ছোট জিনিসগুলো দেখতেছেন মুভমেন্ট হচ্ছে, গ্রাফিক্যাল এলিমেন্ট। লাইক আমি একটা ডিজাইন করে থাকলে স্ট্যাটিক দাঁড়ায় থাকতো, তারপর এই যে স্লাইডটার আশেপাশে দেখেন ছোট ছোট কিছু জিনিস মুভ হচ্ছে। এই যে মুভ হচ্ছে এটা যদি এমনি নর্মাল স্লাইড হইতো দাঁড়ায় থাকতো, তো এটা না করে কি করা হলো, এটাকে একটু গতি দেওয়া হইলো যে ভাই তুমি একবার দাঁড়ায় না থাইকা তুমি একটু ডানে বামে চারপাশে একটু নাড়াচাড়া হও, নাড়াচাড়া করো। এটাই মোশন গ্রাফিক্স। ওকে, সো ইউজেস অফ মোশন গ্রাফিক্স। অ্যাকচুয়ালি মোশন গ্রাফিক্স তাহলে কোথায় কোথায় ব্যবহার করবেন তার কিছু বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। দিস ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট পারপাস। অবশ্যই ডিফারেন্ট পারপাস থাকবে। তার মধ্যে ইনফরমেশন শেয়ারিং থাকে, যেটাকে আমরা বলে থাকি এক্সপ্লেইনার ভিডিও। মুভি অ্যান্ড আদার ভিডিও টাইটেলস থাকে। আমরা মুভিতে অবশ্যই বিশেষ করে গানে, মুভিতে, নাটকে যে কোনো জায়গায় টাইটেলগুলো এটা এটা হতে পারে ইন্ট্রো টাইটেল অথবা এন্ডিং থাকতে পারে। দারুণ কিছু অ্যানিমেশন দেখি সেখানে, প্রমোশন দেখি। লোগো গ্রাফিক্স, লোগোর যে গ্রাফিক্যাল ডিজাইন সেখানে আমাদের অ্যানিমেশন বা মোশন থাকে। হ্যাঁ, মোশন থাকে, আমরা মোশন আগে বলবো পরে অ্যানিমেশন বলবো। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট। এখন তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আপনারা যেই অ্যাডভার্টাইজটা দেখে আসছেন সেটাও সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করা মোশনের মাধ্যমে। ঠিক আছে, তো এইটা একদমই মানে সিম্পল একটা বিষয় মোশনের ইউজটা বোঝার জন্য। মানে আমাদের অ্যাডভার্টাইজটাই আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে যায়, আমরা তো মূলত অ্যাডভার্টাইজের জন্যই করি। সেই অ্যাডভার্টাইজের প্ল্যাটফর্মটাই আসলে এই যেগুলো স্পেসিফাই বলে। এর সাথে এরকম হতে পারে যে ওবিসি নামে একটা বিষয় চলে আসছে এখন, আপনারা জানেন আমরা টিভিতে যেটা দেখি সেটাকে বলা হয় টিবিসি, আর আমরা যেটা অনলাইনে দেখি সেইটাকে বলা হয় ওবিসি। সো সেই ওবিসি বা অ্যাডভার্টাইজ যেটাই আছে সেই সবগুলা মিলিয়া এই জিনিসটাই হচ্ছে মোশন গ্রাফিক্সের ইউজেস, কোথায় ব্যবহার করবেন। সো দেখেন এইখানে আপনি কোন জিনিসটা আপনাকে ফিট করবেন। সো এরপর আসে মোশন গ্রাফিক্সের কি কি সফটওয়্যার আছে। So some of the famous software used for creating motion graphics are Blender, Cinema 4D, Maya, Adobe Animate, Photoshop, and Snake. But Adobe After Effects is the most common and popular in the motion industry. বিশেষ করে মোশন গ্রাফিক্সের জন্য সফটওয়্যার আরো আছে, অনেক সফটওয়্যার আছে, কিন্তু স্পেসিফিক করে অ্যাডোবি আফটার ইফেক্টের জন্য মানে কি কি আসলে কাজ আমরা করতে পারবো আর কেন এটা জনপ্রিয় হলো। সো মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে 2D 2.5D টা খুব জনপ্রিয়, মানে আমরা 3D টা এখন দেখতেছি জনপ্রিয়, জনপ্রিয়তা তো আর হঠাৎ করে হয় না। 2D 3D জনপ্রিয় অনেক। আমরা যদি এক কথায় বলি নাট বল্টু, কি বলে আর একটা যেন কি আছে, গোপাল ভাঁড়, সেই কার্টুনগুলো হচ্ছে পুরো 2D, সেটাকে কিছুটা 2.5D দিয়ে অনেকটা 2D 3Dর মতো ফিল দেওয়া হয়, পেটের মুভমেন্ট ওপেন আরো ব্লাবলা এরকম। সো অ্যাডোবি আফটার ইফেক্টটা জনপ্রিয় বা কমন বা পপুলারিটি পাওয়ার পিছনে কারণটা হচ্ছে যে 2D 2.5D নিয়ে বেশি কাজ হয়, দ্যাটস ওয়াই হচ্ছে ইন্ডাস্ট্রি এটাকে অ্যাকসেপ্ট বেশি করে অ্যাডোবি আফটার ইফেক্ট। বাট এছাড়া আছে যেমন ব্লেন্ডার 3D, এখানে 2D আর চেয়ে 3Dটা বেশি আপনি করতে পারবেন। মায়া, আবার অ্যাডোবি অ্যানিমেটে হচ্ছে মূলত কার্টুন মোশনের জন্য এটা ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন, এটার সাথে আবার আছে অ্যাডোবি অ্যানিমেটের সাথে ক্যারেক্টার অ্যানিমেট, এটা আবার কাজ করে।
আবার ফটোশপের একটা ফিচার আছে টাইমলাইন, সেই টাইমলাইনের মাধ্যমে আপনি এই অ্যানিমেশনটা করতে পারবেন। বাট এক্স্যাক্টলি ভিজুয়ালের কাজ, অ্যানিমেশনের কাজ, মোশনের কাজ সবগুলো একসাথে আপনি আফটার ইফেক্টে করতে পারবেন। সো আফটার ইফেক্ট ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড পপুলার ইন দ্য মোশন ইন্ডাস্ট্রি। তো আমরা এটা শিখবো। তাহলে আফটার ইফেক্টের সাথে একটু পরিচিত হতে হবে যেহেতু এটা শিখবো। তো Adobe After Effects is a 2.5D animation software used for animation, visual effects and motion picture compositing. After Effects is used in film, TV and web video creation. মূলত এখানে কি বলছে, আফটার ইফেক্টের কাজ কোথায় হবে? কাজ হবে অ্যানিমেশনে, ভিজুয়াল ইফেক্টে, পিকচার কম্পোজিটিংয়ে। তার মধ্যে অ্যানিমেশনটা হবে 2.5D, ম্যাক্সিমাম 2.5D। বাট আমরা আমাদের ক্লাসে শিখব এই 2.5D দিয়ে 2D দিয়ে কিভাবে 3Dর মতো বানানো যায়, মানুষকে বোকা বানানো যায়। আপনাদের প্রোডাক্ট প্যাকেজিং আছে, আমি বোতলেরও প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো আপনাদের, আর বক্সেরও প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো। যখন আমরা ওই থিওরিটা শিখবো তখন আপনারা বলবেন আল্লাহ এতদিন যা দেখছি তা কি সব ভুল দেখছি, যে আফটার ইফেক্ট দিয়ে এইভাবেও 3D বানানো যায়। হ্যাঁ, প্লাগইন আছে, অনেক বড় রিচ প্লাগইন আছে, টাকা পয়সা দিয়ে কেনানো যায়, আবার ভালো পিসি লাগে এরকম 3Dর জন্য। সো আমাদের 3Dর জন্য ডেডিকেটেড সফটওয়্যার থাকতে আমি কেন 2D ব্যবহার করবো, তাই না? যেমন ব্লেন্ডার আছে, আপনারা ব্লেন্ডার শিখেন, ব্লেন্ডার আছে ফ্রিতে শিখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, ফ্রিতেও শিখতে পারেন। ঠিক আছে। তো তাহলে আফটার ইফেক্ট আসলে 2.5D অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস আর পিকচার কম্পোজিটিং। অ্যাকচুয়ালি আমি যদি একটু এক স্টেপ পিছনে যাই, খেয়াল করবেন, এক স্টেপ পিছনে গেলে আমরা যেই এই যে এখানে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন, এই পাশে যে একটা মোশন গ্রাফিক্সের একটা অ্যানিমেটেড পিকচার আছে, এই পিকচারটার মধ্যে একটা বিষয় আছে, আপনারা যদি খেয়াল করেন দেখেন, এখানে এ একটা বিষয় আছে উপরে, এ একটা বিষয়, এ একটা বিষয়, আর এখানে দুইটা পয়েন্ট আছে, আবার একটা লম্বা লাইন আসলো, আবার একটা লাইন চলে গেল এখান থেকে। এই যে একটা, এইটাকে আমি একটা পিকচার ধরি, এইটাকে একটা পিকচার ধরি, হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো ফ্রেম থাকে। এই যে ফ্রেমের মধ্যে যে একটা চেঞ্জ থাকে, ইন্টারচেঞ্জ হয় তাদের মধ্যে, এই যে একটা ইমেজ আর একটা ইমেজের সাথে এরকম চেঞ্জিং করতেছে, এটাকে বলা হয় এই যে এখানে পিকচার কম্পোজিটিং। আফটার ইফেক্ট এই কম্পোজিটিং বা কম্পোজিশন বিষয়টা অনেক বড় একটা বিষয়। তাহলে আফটার ইফেক্ট হচ্ছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব, সবই করব। আফটার ইফেক্ট হচ্ছে 2.5D অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস অ্যান্ড পিকচার কম্পোজিটিং সফটওয়্যার। আফটার ইফেক্ট, আফটার পরবর্তী ইফেক্ট, আফটার বা ভিজুয়াল ইফেক্টস। এই যে একটা নাটক আপনি বানালেন, নাটকটাকে শুট করছেন, এডিট করছেন, এই পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু শেষ। এই টাইটেল, এটাও পোস্ট প্রোডাকশনের কাজই। বাট আপনি কি করবেন, নাটক বানানোর আগে কি আপনি টাইটেল করেন? টাইটেল বানান না, পোস্টার বানান না। নাটকটা শুরু করবেন, কাস্টিং নেবেন, তারপরে না, তাই না? মানে কাজ শুরু করতে হবে তারপরে। তার মানে এই যে কাজ শুরু করার পরে কাজটা, সেটাই হচ্ছে আফটার ইফেক্টস। অনেক কিছু মশলা টসলা মিলেই তো হয়। সেটাই আফটার ইফেক্টের অ্যাকচুয়ালি কাজ। সো আমি এখানে ছবি তো আমি আপনাদের একটা ভিজুয়াল বা ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করছি যে আফটার ইফেক্ট দিয়ে আমরা আসলে কি করতে পারবো। ওকে, এবার 6 ফাউন্ডেশনের কাজে আসব। এই 6 ফাউন্ডেশনটা কি সেটা আমরা পড়ে তারপর আমরা আবার কোশ্চেন নিব। অ্যাকচুয়ালি আফটার ইফেক্টে আসলে কাজ করতে হলে এই 6টা ফাউন্ডেশন আপনার দরকার। ফাউন্ডেশন মানে ভিত্তি বলতেছি, মানে একটা বিল্ডিং তৈরি করবেন, সেখানে তো কিছু বেসিক জিনিস আপনার প্রয়োজন। কারণ আপনাকে পিলার করতে হবে, মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, আপনার ভেন্টিলেটিং সিস্টেমের বিষয় মাথায় রাখতে হবে, আপনার ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে আরো এই সামগ্রিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো বেসিক কিছু বিষয়। এরপর আপনি রুমের ডেকোরেশন, ইন্টেরিয়র যা ইচ্ছে তাই করে, সেটা রুচির উপরে ডিপেন্ড করে। তো এরকম কিছু ফাউন্ডেশন আছে। এই 6টা ফাউন্ডেশন আফটার ইফেক্ট, যদি এই 6টা ফাউন্ডেশন শেখা হয় আফটার ইফেক্ট শেখা হয়। যদি এই 6টা ফাউন্ডেশন শিখেন আফটার ইফেক্টের ফুল শেখা হয়ে যাবে, বা এই 6টা ফাউন্ডেশনের উপরে ডিপেন্ড করে আফটার ইফেক্ট
তৈরি বা বেজ আফটার ইফেক্টের। সো তার মধ্যে প্রথমটা হচ্ছে কম্পোজিশন, লেয়ার্স, অ্যানিমেশন, 3D, ইফেক্টস অ্যান্ড রেন্ডারিং। এই 6টা বিষয় আমরা পুরো 6টা বিষয় শিখব। কম্পোজিশনের মধ্যে প্রি থাকতে পারে, কম্পোজিশন থাকতে পারে, সেগুলো শিখব। লেয়ারের মধ্যে অনেক ধরনের লেয়ার আছে, সেগুলো শিখব। অ্যানিমেশনের মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন আছে, যেটা মোশন দিয়ে তৈরি, সেটা শিখব। 3Dর মধ্যে কয়েকভাবে 3D করা যায়, সেটা শিখব। ইফেক্টসের মধ্যে অনেক ধরনের ইফেক্ট আছে, সেটা শিখব। রেন্ডারিং কয়েকভাবে রেন্ডারিং করা যায়, সবই শিখব। তাহলে আমাদের উইল বিগাইন by creating a simple shot that touches on each of these foundations. প্রত্যেকটা বিষয় টাচ করে শিখব। কি আমরা হচ্ছে যে কোনো প্লাগইন দেখবো আফটার ইফেক্টস? হ্যাঁ, প্লাগইন অবশ্যই থাকবে, এবং একটা কথা হচ্ছে এরকম যে কিছু কিছু বিষয় আছে এখানে, সেইগুলো কিছু কিছু ফ্যাক্টের উপরে ডিপেন্ড করে মডিউলে অ্যাড বা সংযোজন বা বিয়োজন করা হয়। কিছু কিছু প্লাগইন আছে যেগুলো সবার পিসিতে সাপোর্ট করবে না। এখন সাপোর্ট না করলে শিখে কি লাভ? এক, আবার যদি আমি এখানে দেখাই সেটা আউটকাম আপনারা না দিতে পারেন। দুই, আবার হচ্ছে যেটার কিনতে হইলে মানে যেটা শিখলেন সেটার ব্যবহার করতে হলে কিনতে হবে, তাইলে আবার সমস্যা। হ্যাঁ, তো এই সব কিছু মিলে হচ্ছে আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করে আমি দেখানোর চেষ্টা করব, যেটা সবার চলবে, যেভাবে আপনাদের চাহিদা থাকবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? ঠিক আছে। তবে সবগুলো ইনশাল্লাহ আমরা টাচ করব, দেখব। সো এটা হচ্ছে 6 ফাউন্ডেশন। এখন কম্পোজিশনের কাজ কি, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এটা থিওরিটিক্যাল পড়ার ব্যাপার না, মুখস্থ করার বিষয় না, এটা দেখার বিষয়। লেয়ার কি, এটা দেখার বিষয়। অ্যানিমেশন কি, এটা দেখার বিষয়। 3D এগুলো দেখার বিষয়, সেখানে আমরা থিওরিটিক্যাল ধারণা নিব। তো তাহলে 6টা ফাউন্ডেশন হচ্ছে কম্পোজিশন, লেয়ার, অ্যানিমেশন, 3D, ইফেক্টস অ্যান্ড রেন্ডারিং। এই 6টা ফাউন্ডেশন আমরা 1 to 1 শিখব ইনশাল্লাহ। তাহলে পরবর্তী টপিকস আমাদের প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। মারাত্মক একটা বিষয়, এই বিষয়টার শেষের দিকে আরেকটা আলোচনা করব না। The principles of animation are the rules an animator must follow to create an effective and attractive motion. There are 12 major principles for an effective and easy to communicate animation. প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে সেট অফ রুলস। কিছু রুলস থাকে, কিছু নিয়ম থাকে, যেগুলো আপনি ফলো করলে আপনার প্রসেসটা, আপনার কাজটা, আপনার ওয়ার্কিংটা স্মুথলি হবে, অ্যাট্রাকটিভ হবে, ইফেক্টিভ হবে, এবং মানুষ সহজেই সেটা গ্রহণ করবে। যেটা আকর্ষণীয় হয়, যেটা কার্যকরী হয়, সেটা অবশ্যই মানুষ নেয়, গ্রহণ করে। তো এই গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে আপনার প্রিন্সিপাল ফলো করতে হয়। কিন্তু গ্রহণযোগ্যতা পাওয়ার না পাওয়ার বিষয়টা কিন্তু আবার ওই পার্সনের উপর ডিপেন্ড করে। এটা প্রয়োগ করলেই যে বিষয়টা সুন্দর হবে এটা না। যেমন আপনি ঘরে ইন্টেরিয়র করলেই ভালো হবে না, লাল কালারের জায়গায় কালা কালার দিয়ে রাখবেন, লাল কালারের জায়গায় হলুদ কালার দিয়ে রাখবেন, তাইলে পরে হবে না। বিষয়টা হচ্ছে আবার ওই যে বলে না, রুচি এক একজনের। সো ওইটাও আবার ডিপেন্ড করে। বাট কি এমন জিনিস যেটা সবাই ফলো করবে, সেখান থেকে বুদ্ধি আর ক্রিয়েটিভিটি দিয়ে কেউ একজন এগিয়ে থাকবে, সেটাই হচ্ছে কি এই প্রিন্সিপাল অফ অ্যানিমেশন, অ্যানিমেশনের প্রিন্সিপাল। এগুলো আমার কথা না, এই প্রিন্সিপালগুলো বড় বড় ব্যক্তিরা রেখে গেছেন, সেগুলোর কথা বলবো। তো 12টা প্রিন্সিপালের মধ্যে প্রথমটা হচ্ছে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। রাবারের মতো একটা বিষয় এটার মধ্যে কাজ করে। লাইক কুম্ফু পান্ডার যে পান্ডা আছে, লাভ দিল, লাভ দেওয়ার সময় ওর পেটটা একটু বাউন্স করবে না, সেই বাউন্সটা কি প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করবে? স্কোয়াশ অ্যান্ড স্ট্রেস। আর আপনি যদি ওর পেটটা বাউন্স না দেন, তাহলে পরে কি হবে? স্যার আমরা কয়টি ক্লাস করতে পারবো? এটা অলরেডি তো বলা হয়েছে, তারপর আমি বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আবার তারপর হচ্ছে অ্যান্টিসিপেশন। সো অ্যান্টিসিপেশনটা হচ্ছে ওই যে আমি পরবর্তী স্টেপটা কি নিব, সেই জিনিসগুলো, এই পুরো বিষয়টা এটার সাথে কানেক্টেড। স্ট্যাজিং, দ্যাট মিনস হচ্ছে বিশেষ কোনো বস্তুকে আমি টার্গেট করতে, সেটা ফোকাস হয় না। স্ট্রেট অ্যাহেড অ্যান্ড অ্যাকশন অ্যান্ড পোস্ট টু পোস্ট
দ্যাট মিন্স কাইন্ড অফ হচ্ছে আমি যেই পাথ ফলো করতেছি সেই পাথের পুরো স্টেপগুলো আমার দেখিয়ে দেওয়া। ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন, কাইন্ড অফ আপনার চোখে চশমা আছে, আপনি চশমা পরে লাফ দিলেন, সো আপনিও লাফ দিবেন, চশমাও লাফ দিবে, বাট আপনি যখন বাউন্স করবেন চশমাও বাউন্স করবে। কিন্তু এমন না যে চশমা আপনার বাউন্সটাকে ফলো করবে, চশমা চশমার একটা বাউন্স ফলো করবে, চশমার নিজস্ব বাউন্স আছে, বাট চশমা কিন্তু আপনাকে ফলো করবে। মানে আপনি যদি লাভ দেন ঘুরে ডিগবাজি দেন কাইন্ড অফ, তো চশমা কি ডিগবাজি দিবে না? দিবে। তো এটা হচ্ছে ফলো থ্রু। আর ওভারল্যাপ হচ্ছে ওই যে চশমারও একটা বাউন্স থাকে, সেটা হচ্ছে ওভারল্যাপ। স্লো ইন অ্যান্ড মোশন, এই যে দেখেন চারপাশে যে এলিমেন্টগুলো মুভমেন্ট করতেছে খুব সুন্দর আস্তে আস্তে যতটুকু প্রয়োজন, স্লো ইন আর আউট, মানে স্মুথলি। আপনি হচ্ছে কি বলে এটাকে, ব্রেক ধরলেন গাড়ি, ধাপ করে ব্রেক ধরবেন তাহলে উল্টায় পড়বেন, আবার ধাপ করে কি গাড়ি শুরু করেন, এই বিষয়টা। তারপর হচ্ছে আর্ক, নির্দিষ্ট একটা পাথ ফলো করা, যেমন ম্যাপ অ্যানিমেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। সেকেন্ডারি অ্যাকশন, পরবর্তী কি করব এইটা বোঝানো। টাইমিং, মানে কতটুকু সময়ের মধ্যে দিলে সেটা ইফেক্টিভ হবে অ্যানিমেশন মোশনটা। এক্সারেশন, উত্তেজিত হওয়া, কেউ যদি হাসে তাকে হা 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 করে আরো বেশি এক্সপ্রেশন দেখানো, সেটা হচ্ছে অ্যানিমেশন। এই এক্সারেশন, লাইক কেউ কাঁদতেছে, সো কাঁদলে হচ্ছে চোখ, মানে কি বলে এটাকে, চোখ হচ্ছে বন্ধ হয়ে যাবে, স্যাড ফিল আসবে, বাট সেখানে যদি আপনি একটু পানির ফোঁটা উড়ে যাচ্ছে বা বেয়ে বেয়ে পড়তেছে, ইটস লাইক স্যাডকে আরো বেশি স্যাড দেখানো। আবার হাসলে একটু ডিম্পল পড়বে, একটু লাল 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 হয়ে যাবে, এটা হচ্ছে এক্সারেশন বিষয়টা। এটা বিষয় এরকম। সলিড ড্রয়িং, এই ড্রয়িং এর ক্ষেত্রে আসলে আপনার বিষয়টা মাথায় রাখতে এরকম যে আমি যখন একটা বস্তু ড্রয়িং করব বানাবো তখন আমার আসলে ভর, আমার এটা 2D 3D চিন্তা করে বানানোর বিষয়টা হচ্ছে সলিড ড্রয়িং, ঠিক আছে এটা। আর অ্যাপিল হচ্ছে একটা বিষয়, যেমন এই যে আমার প্রেজেন্টেশনের যে বিষয়টা আছে, আমি এটাকে একটা একটা স্থির চিত্র দিয়ে, আমি পিছনে স্থির চিত্র দিয়ে প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু আবেদনময়ী করার জন্য বা আরেকটু অ্যাটেনশন নেওয়ার জন্য বা আপনাদের মনে একটুখানি ডিফারেন্ট তৈরি করার জন্য, একটু অ্যাপিলময় করার জন্য এই পিছনে এই যে একটু নড়াচড়া করতেছে রিলেটিভ করার জন্য এই জিনিসটা রেখে দিচ্ছে, সো দ্যাট ইজ অ্যাপিল। এখন এইটা হচ্ছে সংক্ষেপে আমাদের কোর্সটা অ্যানিমেশনের কোর্স না, যার কারণে আমরা অ্যানিমেশনের পুরো এই স্টেপ বাই স্টেপ একটা দিয়ে 10টা কাজ দেখব, বিষয়টা এরকম হবে না। আমি কথা কাজে সেম, আমি যা বলবো আপনাদের তাই দেখাবো, যা বলি নাই তার বাইরে কিছুই আশা দেব না। কিন্তু আপনাদের যদি মনে হয় স্যার এই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগতেছে, আমার এই জিনিসগুলো তো আমার একটু রিসার্চ করা দেখার দরকার, তো সেই টিউটোরিয়াল আমার কাছে আছে, আমার কোর্সও আছে, কোনো টাকা লাগবে না, আপনারা রিসোর্সগুলো আমার কাছ থেকে চেয়ে নিলে দেখে নিতে পারবেন, অনেক বড় কোর্স। হ্যাঁ, এই প্রিন্সিপালগুলো কে লিখছে, এগুলো আমি লিখি নাই, এগুলো লিখছে আমরা জানি ডিজনি নামে একটা বিশাল বড় একটা স্টুডিও আছে যারা কার্টুন তৈরি করে, সেই ডিজনি থেকে এটা পাবলিশ করা, সেখানে বড় বড় অ্যানিমেটররা এই প্রিন্সিপালগুলো দিয়ে দিছে। হ্যাঁ, সেই প্রিন্সিপালগুলো ফলো করলে মোশন এবং অ্যানিমেশন দুইটা পারফেক্ট হবে। তাহলে প্রিন্সিপাল কি, প্রিন্সিপাল হলো সেট অফ রুলস দ্যাট মাস্ট ফলো টু ক্রিয়েট, যেটা মাস্ট ফলো করতে হবে টু ক্রিয়েট ইফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যানিমেশন। আগেই বলছি গতানুগতিক অ্যানিমেশন তৈরি আপনিও করবেন আমিও করবো, কিন্তু সেটাকে একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করার জন্য এই জিনিসটা প্রয়োজন হবে। মানে আপনি দৌড় দিবেন, দৌড় দেওয়ার সময় একটা পোস্ট নিতে হবে না, সেই পোস্টটা না নিয়ে ধাপ করে দৌড় দিবেন, তাইলে পরে অ্যাট্রাকশন আসবে? আসবে না। তো এই দৌড় দেওয়ার যে অ্যাকশনটা নেবেন সেইটা আসলে বলবে কে? প্রিন্সিপাল অফ অ্যানিমেশন বলবে। ওকে, সো লেটস সি। সো এটার আরো ডিটেলস আছে, আপনারা চাইলে আমাদের ওই যে রিসোর্স আছে সেখানে এই ইন্ডিভিজুয়াল এক একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, এক্সাম্পল সহ আমি দিয়ে দেবো রিসোর্স, কেউ চাইলে গ্রুপে শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। সো দ্যাট ইজ প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। সো থ্যাংক ইউ। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? সো আমরা কোশ্চেন নিব আপাতত, যা একদম প্রথম থেকে স্লাইড
এরপরে আমরা চলে যাব আমাদের সফটওয়্যারে। তো এখন পর্যন্ত স্লাইড প্রেজেন্টেশনে আমাদের যেই বিষয়গুলো আমি প্রেজেন্ট করলাম, সেই প্রেজেন্টেশনে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, সো আমরা এখন সেই কোশ্চেন নিয়ে আলোচনা একটু করি। আচ্ছা, তো আমাদের এখনকার বিষয় হচ্ছে, আমরা দেখেন আমরা কিন্তু মোটামুটি দেখতে দেখতে প্রিন্সিপাল দেখে ফেললাম। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সফটওয়্যার কিভাবে ইনস্টল করব। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য কি কি প্রসেস কিভাবে আছে একটু বলে দেই। ওকে, তাহলে আমরা আমাদের যে সফটওয়্যার ইনস্টল করব বা করলাম, সেই ইনস্টল করার পরে আমরা চলে আসব টাস্ক বারে, সার্চ বার। এইখানে সার্চ দেব সুন্দর করে আফটার ইফেক্ট, সেরকম পাবে। হ্যাঁ, সো এরকমটায় ক্লিক করব। জাস্ট ক্লিক করলে একটু সময় নেবে, সময় নিয়ে আস্তে আস্তে দেখবেন এটা ওপেন হওয়া শুরু করতেছে। সো যখন এটা আস্তে আস্তে ওপেন হবে, তখন একটু চেষ্টা করবেন, প্রথম প্রথম হয়তো বা এটা ক্যাশ ফাইলগুলো জমবে না, দেখি একটু স্মুথলি চলবে। যে কোনো সফটওয়্যার প্রথম প্রথম ভালোই চলে, আস্তে আস্তে বাড়বে, এটার স্লোনেস একটু হবে। তো চেষ্টা করবেন এইটা যখন কাজ করবেন তখন আদার্স ব্রাউজারগুলো, সফটওয়্যারগুলো, অ্যাপসগুলো একটু এন্ড করে বা এটা বন্ধ করে কাজ করার, তাহলে ভালো মানে এফিসিয়েন্সি পাবেন, এফিসিয়েন্সি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের ইন্টারফেস। আপনাদেরও দেখতে এমনটাই হবে। এখানে আপনি নর্মালি এরকম একটা পপ আপ বা স্প্লাশ স্ক্রিন পাবেন। এই পপ আপ বা স্প্লাশ স্ক্রিনটা থেকেই কাজ শুরু। সো প্রথমে দেখবেন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। সো নিউ মানে শুরু করবেন এখনই, ওপেন মানে আগে আছে সেটা ওপেন করবেন। লাইক ক্লিক, কোথায় আছে খুঁজে আনেন, ওপেন করেন, চলে আসবে। ওকে, আর না হলে নিউ। সো এইভাবে আসবেন, এখানে দেখবেন ফাইল, নিউ প্রজেক্ট। সো সচরাচর নিউ প্রজেক্টে আসলে সেভ করার সময় নিউ প্রজেক্টটা লিখে দিলেই ওটা নিউ প্রজেক্ট হয়ে যায়। এইভাবে এনে তৈরি করে না নিলেও চলে। হ্যাঁ, এখানে এখন আবার লিখতেছেন, ওইখানে আবার এরকম। সো নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। সো নিউ প্রজেক্ট নেওয়ার পরে এরকম চলে আসবে একটা বিষয়, এই যে এরকম একটা কিছু দেখতে পাবেন, পপ আপ স্প্ল্যাশ স্ক্রিনটা চলে যাবে। তো এটাকে বলা হয় ইন্টারফেস, সফটওয়্যারের চেহারা। এই চেহারা থেকে যা যা জিনিস আছে সেগুলো ব্যবহার করে আপনি আপনার কাজগুলো করবেন। সো এই কাজগুলো কিভাবে করব সেটা আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে হচ্ছে এইখানে যে অপশনগুলো আছে এইটাকে বলা হয় মেনু প্যানেল বা মেনু বার। এটা প্যানেলও বলতে পারেন, বারও বলতে পারেন, নেসেসারি না, যে কোনো একটা বললে হবে। মেনু বা মেনু প্যানেল বা মেনু বার। তারপরেরটা যেটা আছে এটা টুলস বার। তারপরে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা প্রজেক্ট প্যানেল। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা লেয়ার প্যানেল। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা টাইম লাইন। এই কর্নারে বা হাতে আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটাকে প্রপার্টিজ প্যানেল বলে। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা প্রিভিউ প্যানেল অথবা কম্পোজিশন প্যানেল অথবা ডিসপ্লে প্যানেল। মানে আপনি যে কাজ করবেন সেটা এখানে দেখতে পাবেন। তো মেনু বার থেকে আমরা যেই ধরনের কাজ আমাদের দরকার সেই ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো, খুঁজে নিয়ে আসতে পারবো। তার মধ্যে উইন্ডো নামে একটা সাব মেনু আছে, সেটা ক্লিক করলে এই যে সফটওয়্যারে যে যে জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সেইগুলো টিক চিহ্ন দিলে দেখতে পাই, না দিলে আমরা দেখতে পাই না। সো যেমন আমি মোশন স্কেচে যদি টিক চিহ্ন দিই, দেখেন এই দিকে আমার মোশন স্কেচ নামে একটা জিনিস চলে আসছে। সো আবার যদি মোশন স্কেচে আমার ক্লিক উঠায়া দিই বা চলে যায়, তাহলে আমরা মোশন স্কেচটা আর দেখতে পাবো না। তার মানে আমরা উইন্ডো থেকে সফটওয়্যারে ভিজিবল জিনিসগুলো দেখতে পারবো বা প্রয়োজন মতো খুঁজে নিয়ে আসতে পারবো। যেমন প্লাগইন নিয়ে কাজ করবো, যেমন আমার এখানে কতগুলো প্লাগইন আর প্রিসেট আছে, তো এখানে কতগুলো প্লাগইন প্রিসেট দেখতে পাচ্ছি। আবার ফাইলে গেলে সেভ টেপ হাবিজাবি এরকম কিছু দেখতে পাবো।
ঠিক আছে। ওকে, সো উইন্ডো থেকে আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে যেহেতু অনেকগুলো 6টা আমরা পয়েন্ট বললাম, 6টা ফাউন্ডেশন বললাম, সেই 6টা ফাউন্ডেশনের মধ্যে 6টা ফাউন্ডেশনেরই এখানে আপনি ওয়ার্ক স্পেস আছে। আপনি যখন 3D নিয়ে কাজ করবেন তখন আপনার প্রয়োজন হতে পারে 3D এর যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমার প্রয়োজন। যখন ইফেক্ট নিয়ে কাজ করবেন তখন ইফেক্ট, যখন আদার জিনিস নিয়ে কাজ করবেন তখন আদার জিনিস। তো এইরকম আপনি ওয়ার্ক স্পেস চুজ করে কাজ করতে পারবেন। কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ক স্পেসটাই স্ট্যান্ডার্ড নামে আছে, যেটা আসলে সব জিনিসের সমন্বয়ে থাকে। তো আমরা স্ট্যান্ডার্ডটা সবসময় রেখে কাজ করার চেষ্টা করব, তাহলে সব জিনিসগুলো ঠিকঠাক থাকবে। যদি না থাকে আমরা কি করব, ওয়ার্ক স্পেসে এসে স্ট্যান্ডার্ডটা ক্লিক করে নেব, ঠিক আছে। তারপর প্রয়োজন একবার রিসেট দিয়ে দেবো, ব্যাস, ইটস ওকে। ওকে, আচ্ছা, তো আরেকবার একটু রিভিউ দিই। সো এটা হচ্ছে ফাইল বা ফাইল যে এডিট লেখা আছে, এটা হচ্ছে মেনু বার, মেনু প্যানেল, যেখান থেকে আমরা মেনুর বিভিন্ন রকমের সাব মেনু থেকে বিভিন্ন রকমের কাজগুলো করব। উইন্ডো থেকে আমরা সফটওয়্যার যা লাগবে সেগুলো খুঁজে নিয়ে আসতে পারবো, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। প্রজেক্ট প্যানেলে আমরা যেই কাজগুলো করব বা যেই প্রজেক্টগুলো থাকবে সেইগুলো আমরা কি করব, এইখানে রেখে কাজ করব। আরো অনেকগুলো প্যানেল চলে আসবে, কন্ট্রোল প্যানেল আছে, আরো অনেকগুলো প্যানেল যেগুলো কাজ করতে আমাদের প্রয়োজন হবে। তারপর হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, আমরা যে অবজেক্টগুলো বা এলিমেন্ট বা শেপগুলো নিয়ে কাজ করব সেগুলো লেয়ার প্যানেলে থাকবে। তারপর হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনে আমরা যেই কাজগুলো করব সেই কাজগুলো কোন সময়ের মধ্যে করব, কোন সময় কাকে ইফেক্ট দিব, কতটুকু সময় আমরা রেন্ডার করব, রেন্ডার মানে আউটপুট বের করব, সেগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলে প্রপার্টিস প্যানেলে বিভিন্ন রকমের প্রপার্টিস থাকবে। এই প্রপার্টিস প্যানেল থেকে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর হচ্ছে প্রিভিউ প্যানেল। এই প্রিভিউ প্যানেলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কি কাজ করতেছি। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় আমাদের সফটওয়্যারে, ঠিক আছে। তো সফটওয়্যারে কোথায় কি কাজ করব আশা করি আমরা বুঝতে পারছি। উইন্ডো কোথায় কি আছে আশা করি আমরা বুঝতে পারছি। সো আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে কাজ শুরু করা, মানে প্রজেক্ট ক্রিয়েট করি কাজ শুরু করা। তো তার আগে আমরা যেটা করব, আমরা সিম্পল একটা কাজ করব, তাহলে ফাইল ম্যানেজমেন্ট আগামী ক্লাসে দেখব। হ্যাঁ, তো আজকে আমাদের এই কাজটা শেষ। এরপর আগামী ক্লাস থেকে আমাদের যে ক্লাসের মডিউল থাকবে আমি সেই মডিউলটা আপনাদের শেয়ার করে দেব, কোন ক্লাসে কি শিখবো। তারপর আমাদের বিস্তারিত জিনিসগুলো আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে দেখব, ঠিক আছে। তো তাহলে আজকে আমাদের যেই টপিকটা ছিল আশা করি অল্প একটু ক্লাস হইলেও আমরা একটা বেসিক ধারণা পাইছি। সেই বেসিক ধারণার মধ্যে আমরা ক্লিয়ার হয়েছি আমাদের গোল কোনটা থাকবে, আমরা কোন গোলের উদ্দেশ্যে কাজ করতে পারবো, সেইটা কোথায় ব্যবহার করব মোশন, সেটা মোশন গ্রাফিক্স আসলে কি, আফটার ইফেক্টটি কেন শিখব, তারপর আফটার ইফেক্ট শিখলে আসলে কি কি জিনিসের উপর ভিত্তি করে শিখব, এবং সেই আফটার ইফেক্টের জিনিসগুলো যে মোশন বা অ্যানিমেশন সেটা সুন্দর করতে হলে প্রিন্সিপালগুলো কি, সেটা আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, কোনটা কি, সেগুলোর বিষয়গুলো, সফটওয়্যারের ভার্সন ইনস্টল কিভাবে করতে পারি, এবং সফটওয়্যার রিলেটেড ইন্টারফেস বা সফটওয়্যারে কাজ করতে গেলে যে ওয়ার্ক স্পেসটা আছে সেগুলো সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। সে হচ্ছে আজকের ক্লাসের টপিকস। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন নিব, আর এর আগে দুই ভাই না কয়েক ভাই কোশ্চেন করছেন সেগুলোর অ্যান্সার দেব। ওকে, তাহলে আশা করি আপাতত এইখানে আর কোনো কোশ্চেন থাকবে না। সো ক্লাসটা এখানে রেকর্ডটা অফ করতেছি।